আহ, একটা কোম্পানির কথা নিয়ে বলবো। কোম্পানিটা কিন্তু দারুণভাবে পড়ে চলেছে, মানে এক বছরে 26% পড়ে গেছে এবং ম্যাক্সিমাম যে অবস্থা 5 বছরে দেখতে পাচ্ছি আমরা, আলটিমেট পড়েছে প্রায় 50% মতো পড়েছে, স্লাইটলি কিছুটা 6 মাসের মধ্যে একটু উঠেছিল। সে কোম্পানিটার কি নাম, অধীরবাবু রিকোয়েস্ট করেছিল আমাকে জানার জন্য, আমি সেই জন্য সেই কোম্পানিটার কথা নিয়ে বলতে চলেছি। কোম্পানিটার নাম বলার আগে এই কথাটা বলে নেওয়া দরকার যে আজকে কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেবো, কোম্পানি কেন পড়ছে সেই যে সিচুয়েশন দেখবো, কোনো নতুন নিউজ এসছে কিনা সেটা নিয়ে দেখে নেবো, আমার নিজস্ব মতামত কী রয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো সবকিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন ফর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। সবচেয়ে বড় কোম্পানিটার যে কথা নিয়ে বলতে চলেছি, যে কোম্পানিটা এক বছর বেশি ধরে দেখতে পাচ্ছি 26% ডাউন হয়ে গেছে, যে কোম্পানিটার নাম হচ্ছে বিগ ব্লক কনস্ট্রাকশন। অধীরবাবু আমাকে অনেক ধরেই বলছিল কোম্পানিটাকে নিয়ে আলোচনা করতে। এখানে দেখা যাচ্ছে বিগত 5 বছরের রিটার্ন যদি দেখি, মাত্র 557। কেন 500 বললাম, এই কোম্পানিটা কিন্তু 1000%-এর বেশি রিটার্ন দিয়ে দিয়েছিল আমাদেরকে, 1000%-এর বেশি বিগত 5 বছর ধরে যারা হোল্ড করছে। অথচ সেই কোম্পানি দেখতে পাচ্ছি 61% ডাউন হয়ে গেছে। কারণ এই প্রশ্নটা তো আসতেই পারে যে এই কোম্পানিটা বেসিক্যালি কিভাবে এই সিচুয়েশন তৈরি হচ্ছে, কেন এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে, তাহলে এই কোম্পানিতে কোনো এক্সপেকটেশন করা যাবে না এই কোম্পানিটা থেকে, মানে কি রকম ব্যাপার সেই নিয়ে কিন্তু আজকে কথাটা বলতে চলেছি। নতুন থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট সবসময় মুক্ত করে আমাকে, তাদের উৎসাহে ইনফ্যাক্ট আমার কাজ করা। বিগ ব্লক কনস্ট্রাকশনে যে বলছিলাম, ট্রিপ এএসি ব্লকসের উপর কাজ করে। এএসি ব্লক মানে এগ্রি রিলেটেড যে সমস্ত এ রেটেড, মানে এই রেটেড অটোক্লেভ কনক্রিটের উপরে কাজ করা কোম্পানি। কোম্পানি হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচারের উপর কোম্পানিটা কিন্তু কাজ করে। ইনফ্রাস্ট্রাকচার যত ইমপ্রুভমেন্ট হবে তত এই কোম্পানি ইমপ্রুভমেন্ট হতে থাকবে। যেরকম নেক্সট ব্লক ব্র্যান্ড রয়েছে, নেক্সট প্লাস, নেক্সট ফিস্ট, এইগুলো সমস্ত কাজ রয়েছে। এদের রিয়েলিটি সেক্টর যেরকম আদানি রিয়েলিটি, লোধা, প্রেস্টিজ, সানটেক, পিরামল ক্যাপাসিটি, ওবেরয় রিয়েলিটি, লার্সেন অ্যান্ড টুব্রো, পিএসপি, এই সমস্ত বড় বড় বা সিটকো, গভর্নমেন্টের গেল, এগুলোর ওপরে কিন্তু কোম্পানিটা কাজ করে। মানে এদের ক্লায়েন্ট এদের রয়েছে, বড় বড় এক্সপ্যানশন কনস্ট্রাক্ট করে চলেছে, উন্নতিজনক অবস্থা রয়েছে, রেভিনিউ আসছে ম্যানুফ্যাকচার করতে, মানে এই ধরনের বড় বড় ব্লকগুলোকে ইনস্টল করে তার উপরে বিল্ডিং তৈরি করে নিচ্ছে। ভালো কোম্পানি। আমি যদি ডাইরেক্টলি এর কোম্পানি ফান্ডামেন্টালে চলে 951 কোটির কোম্পানি দেখতে পাচ্ছি, এবং কোম্পানিটার যদি এই মুহূর্তে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল আমি ভালো না, ন্যাচারালি রিটার্ন ভালো পাওয়া যাচ্ছে না, সেজন্য এই অবস্থা। আমরা যদি প্রফিটেবিলিটি যাই ডাইরেক্টলি, প্রফিটে গিয়ে দেখবো আমরা সিচুয়েশন কি দেখাচ্ছে। গতবারে ছিল সেলস ছিল 51 কোটি, সেপ্টেম্বর 2024, এবারে কিন্তু হলো 67 কোটি, অর্থাৎ আমাদের কিন্তু সেলসটা বেড়েছে, এটা কিন্তু ভাবতে হবে। সেলস বেড়েছে, এমনকি গত বছর কোয়ার্টারে ছিল 56 কোটি, তার থেকে বেশি, মানে এবার 67 হয়েছে আমাদের। আর গত বছরই ছিল 51, মানে দুদিক থেকে দেখতে গেলেই ভালো করছে। নেট প্রফিট যদি যাই, নেট প্রফিট কিন্তু দেখতে পাচ্ছি নেট লসে পরিবর্তিত হয়েছে। নেট লস বলতে যেটা, তাও গত বছর আমরা দেখেছিলাম 19 লক্ষ টাকা আমাদের প্রফিট ছিল, সেটা এবার কিন্তু 3 কোটি টাকা লস হয়ে গেছে, 3.15। এটা অন্যতম কারণ কোম্পানিটা পড়ে যাওয়ার পেছনে। কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন একসময় যেখানে 25-26% করে দিচ্ছিল, এই প্রফিটেবিলিটি ডাউন হওয়ার জন্য কিন্তু চলে এসছে 2%-এ মাত্র। আমাদের আর্নিং পার শেয়ার নেগেটিভ হয়ে গেছে, ন্যাচারালি যেটা হয় 0.08 হয়ে গেছে। তাহলে এইটা কিন্তু একটা ব্যাপার। সেখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টকে দায়ী করবো, সেটা হচ্ছে এক্সপেন্স, খরচা এতটা বেড়েছে। গতবারে আমাদের খরচ হয়েছিল 43 কোটি টাকা, 43.9 না 44 কোটি টাকা, এবছরে 65 কোটি টাকা, মানে গোটা আয়টা, গোটা বিক্রিটা পুরোটাই খেয়ে নিচ্ছে কিন্তু এক্সপেন্স, মানে এত গুণ এক্সপেন্স হয়েছে। যেরকম মেটেরিয়াল কস্ট 38% যেটা ছিল, এবারে হচ্ছে 46%, এইগুলো কিন্তু ইম্প্যাক্ট ফেলছে। সুতরাং এইটাকে একটু দেখে নিতে হবে, যে কারণের জন্য মানে এমপ্লয়ি কস্ট আর মেটেরিয়াল কস্ট দুটোই তো মেইন। এখানে মেটেরিয়াল কস্টটা প্রচুর, এমপ্লয়ি কস্ট তেমন বেশি হয়নি। তাহলে এক্সপেন্সটা বেশি থাকার কারণে কিন্তু এবারে এতটা এক্সপেন্স হয়েছে, যে কারণের জন্য এই অবস্থাটা। আমরা এবারে যাবো ক্যাশ ফ্লোতে, যাবো গিয়ে দেখবো, অ্যানালিসিস করার চেষ্টা করবো যে এই যে পরিস্থিতি হয়েছে, এতটা সিচুয়েশন খারাপ হয়ে গেছে, বা এরকম অবস্থা হচ্ছে, এটা কি পৃথিবীতে জাল কিছু থাকতে পারে। তাহলে প্রথমে আমি দেখবো কি অপারেটিং অ্যাক্টিভিটিতে চলে এলাম। এই নিয়ে আগে অনেক বলেছি, এখন আর নতুন করে কিছু বলছি না। অপারেটিং অ্যাক্টিভিটি প্রফিট ফ্রম অপারেশন দেখতে পাচ্ছি 33 কোটি, মানে মোটামুটি একটা পজিটিভ দেখতে পাচ্ছি, এবং অপারেশনের নেগেটিভিটি নেই। কিন্তু রিসিভেবলসও কমিয়েছে, গত বছরে 21 কোটি যেটা ছিল, এবারে হলো 13 কোটি। ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস হয়েছে নেগেটিভ, -11 কোটি। এগুলো কোনোটাই কিন্তু খারাপ কথা এখনো পর্যন্ত বলছে না। আমাদের রিসিভেবলসটা বরঞ্চ আগের বারের থেকে কম হয়েছে, এটা একটা কিন্তু পজিটিভ খবর।
এবারে আমি আসবো ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ইনভেস্টিং অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি আমরা 81 কোটি টাকার নেগেটিভ। তার কারণ হচ্ছে কি, মোটামুটি প্রতি বছর যারা করে ফিক্সড অ্যাসেট কিছু এরা কিনছে, 70-75 কোটি টাকা এদের ফিক্সড অ্যাসেট কেনাকাটি হচ্ছে আদার ইনভেস্টিং অ্যাক্টিভিটি। সুতরাং ইনভেস্টিং অ্যাক্টিভিটিটাও কোনো নেগেটিভিটি দেখাচ্ছে না। এবার আসবো শেষ পয়েন্টের দিকে, আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি আমরা কিন্তু বরোইংস যেটা ছিল, প্রসিডস ফ্রম বরোইং, সেটা কিন্তু রয়েছে 45 কোটি টাকা কিন্তু বরোইংস আছে। এবার আমি যাব, আমরা গিয়ে দেখতে হবে, সেখানে মানি কন্ট্রোলে একটু দেখার চেষ্টা করব। আরেকটা জিনিস হচ্ছে রিপেমেন্ট অফ বরোইং কিন্তু করছে না, অর্থাৎ ধারটা কিন্তু বেড়েই চলেছে। এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। মানে এখানে আমাদের ডিভিডেন্ড সামান্য দিচ্ছে, আমি যদি এখান থেকে দেখি ডেট টু ইকুইটি রেশিও, এটা একটা কিন্তু আমাদের নেগেটিভ জায়গা দেখাচ্ছে 1.51। এটা খুব বেশি, মানে এটা বেশি থাকাটা কিন্তু নেগেটিভ ব্যাপার, এটা ভালো জিনিস নয়। এবারে যদি যাই আমরা বাকি জায়গাতেও, সেখানেও দেখবো এইরকম ঘটনা ঘটছে, যে কারণের জন্য আমরা কিন্তু বলতে পারি যে আমরা বলতে পারি কিন্তু এই মুহূর্তে আমাদের সিচুয়েশন যেরকম দাঁড়াচ্ছে, ডেপ্টের পরিমাণটা অনেকটা বেশি রয়েছে। এইগুলো যদি একটু মেকআপ করা যায়, আমার মনে হয় ভবিষ্যতে তাহলে কিন্তু একটা পজিটিভ ব্যাপার আমরা দেখতে পারবো। তাহলে আজকে আমি যে ঘটনাগুলো বলতে চলেছি, কথাটা প্রথম হচ্ছে যে কোম্পানিটা প্রচুর পড়ে গেছে, এবং পড়ে যাওয়ার কারণ হচ্ছে প্রফিটেবিলিটি কম। লাস্ট ফেজে যেটা আমার বক্তব্য, সেটা হচ্ছে কি, ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলো সিক্লিক্যাল কোম্পানি, অর্থাৎ এই কোম্পানি উঠবে পড়বে, এটা হচ্ছে কোম্পানির কাজ। কখনো কখনো অনেক পড়ে যাবে, আবার যখন একটা সিচুয়েশন হবে, বাজেটে ভালো পরিমাণে ইনফ্রাস্ট্রাকচারে পজিটিভিটি দেখা যাবে, সরকার থেকে অনুদান দেওয়া হবে কিংবা কিছু সুবিধা গ্রহণ করা হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোর ডিমান্ড বাড়বে, সঙ্গে সঙ্গে প্রফিটেবিলিটি আবার বাড়াবে। ফলে এইসব কোম্পানিতে ইনভেস্ট করার পর একটা লং টাইম ধরে অপেক্ষা করতে হয়। ফলে রিস্ক সেরকম যদি না নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে অল্প পরিমাণে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হয় বলে আমি মনে করি। তা আজকে এই ব্যাপার বলে শেষ করতে চলেছি, সেটা হচ্ছে কোম্পানি ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো রয়েছে, আমরা ফান্ডামেন্টাল দেখে নিয়েছি। কিছু জায়গায় নেগেটিভিটি হচ্ছে কারণ প্রফিটেবিলিটি প্রচুর কমে গেছে। প্রফিট না বলে লস বলা ভালো, 3 কোটি লসে চলে যাওয়া একটা কোম্পানি, রিটার্ন কিছু আসার সম্ভাবনাটা খুবই কম, যেটা আমরা দেখেছি। প্লাস ঋণ নিয়ে চলেছি, ঋণ কিন্তু একটা বড় মাপের, অর্থাৎ এইটা যদি কন্টিনিউ চলতে থাকে, ঋণ বাড়িয়ে চলে, তাহলে কিন্তু এটা একটা রিস্কের জায়গা তৈরি করবে। অর্থাৎ আমরা আগামী 1 থেকে 2 কোয়ার্টার পর্যন্ত ম্যাক্সিমাম দেখতে রাজি আছি। তারপর যদি দেখি ঋণের পরিমাণ না কমায়, তাহলে কিন্তু এই ধরনের কোম্পানি থেকে এক্সিট করে যাওয়াটাই বেটার বলে মনে হয়।